Hello viewers, myself Raju Mondal. You are watching Savings Bengal YouTube channel. Friends, আজকে একটা মিউচুয়াল ফান্ডের এনএফও নিয়ে কথা বলবো। তো অনেকদিন পরে একটা ভিডিও আসছে, তো অনেকদিন মাঝখানে একটা গ্যাপ ছিল। তো যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই, এবং যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। যারা চ্যানেল নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে মিউচুয়াল ফান্ড এবং সেভিংস রিলেটেড টোটাল ইনফরমেশন আপনারা আমার চ্যানেলে পেতে থাকবেন। ফ্রেন্ডস, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকে একটা এনএফও নিয়ে কথা বলবো। তো অনেকেই এই মিউচুয়াল ফান্ডের এমসিটার সঙ্গে পরিচয় না, তো আমি আপনাদেরকে এই ফান্ডে যাওয়ার আগে তো আমি এই ফান্ডের সম্পর্কে পরিচয় করাই। তো ফ্রেন্ডস, এটা ব্যাংক অফ বরোদা এবং বিএনপি পরিবার যেটা একটা মাল্টি ন্যাশনাল ব্যাংক এবং ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে। তো এদের যৌথ জয়েন্ট ভেঞ্চার্স আছে ইন্ডিয়াতে, সেটা নিয়েই বরোদা বিএনপি পরিবার ম্যানুফ্যাকচারিং ফান্ড। তো আপনারা নামের সাথেই বুঝতে পারছেন যে এটা ম্যানুফ্যাকচারিং ফান্ড। তো আমি আপনাদেরকে বলেছি যে এখন একটা নতুন ট্র্যাডিশন চলছে, যেটা হচ্ছে সেক্টরাল থেম্যাটিক ফান্ড। তো এই সেক্টরাল থেম্যাটিক ফান্ডের ভিতরে অনেক রকম ফান্ড পড়ে, তার মধ্যে এটা একটা ক্যাটাগরি যে ম্যানুফ্যাকচারিং ফান্ড। তো আমরা আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তো এই ফান্ডের কিছু কিছু অপরচুনিটি পাথ আমরা দেখবো আগের ভিডিওদের মতোই। তো এই ফান্ড শুরু হচ্ছে 10th জুন থেকে এবং শেষ হবে 24শে জুন। মানে কামিং মান্থে এই এই মিউচুয়াল ফান্ডের যে রেশিও বা এই মিউচুয়াল ফান্ড চলতে থাকবে, এর ভিতরে আপনি 10 টাকা ন্যাভে এই মিউচুয়াল ফান্ড আপনি কিনতে পারবেন। তো চলে যাওয়া যাক এই মিউচুয়াল ফান্ডের ডিটেলসে। তো অ্যাজ পার এই স্লাইড অনুযায়ী স্লাইড টু সাইড আমি ডিসকাস করব। দেখুন, তো এই ফান্ডে কামিং ডেজ অপরচুনিটি কি আছে। 1990 সালের যে পার ক্যাপিটা জিডিপি ছিল 348 ইউএসডি, এবং এখন যদি আমি সেই হিসাবে ধরি কম্পেয়ার করি, তো এখন পার ক্যাপিটা জিডিপি অ্যাজ পার 2022 12,720 ইউএসডি এর আছে। এবং যদি পপুলেশন ধরি, তো 93% পপুলেশন ছিল 90s-এ, যে বিলো প্রভার্টি মানে দারিদ্র সীমার নিচে। এখন সেই পরিমাণটা দাঁড়িয়েছে 2%-এর কাছাকাছি দাঁড়িয়েছে 2020 অনুযায়ী। সেক্ষেত্রে আমরা এগ্রিকালচারে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি যে 27% আগে ছিল, এখন সেটা 7.3% চলে এসছে। ম্যানুফ্যাকচারিং এর দিকে যদি বলতেই হয়, তো বাই ডিফল্টলি চায়না একটা বিশাল বড় জায়গা গ্রহণ করে ম্যানুফ্যাকচারিং এর জন্য বা ম্যানুফ্যাকচারিং এর। তো আমরা যদি গ্রোথ রেট দেখি, তো ইন্ডিয়ার তুলনায় চায়না কিন্তু অ্যাজ এ 11% সিজিআর এ কিন্তু যেতে মানে প্রতি বছর তাদের যে গ্রোথ পাথ সেটা কিন্তু যাচ্ছে। এবং এই জিনিসটাকে টেক্কা দেওয়ার জন্য ভারতবর্ষ নানা রকম পদক্ষেপ নিচ্ছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো। এবার একটা জিনিস দেখি যে আমাদের পাশের দেশ একটা আছে, যেটা কিন্তু মানে ইন্ডিয়ার বিকল্প হিসাবে বা চায়নার বিকল্প হিসাবে ধরা হয়, যে ওখানে ইন্ডাস্ট্রি করার জন্য। তো ভিয়েতনামের যদি আমরা গ্রোথ রেট দেখি, তো 9% জিডিপি কম্পাউন্ডেড সিএজিআর আছে ইয়ার অন ইয়ার। আমরা এই গ্রোথ দেখতে পাচ্ছি 22 পর্যন্ত। তো ওভারঅল যদি দুটো দেশের সাথে যদি কম্পেয়ার করি, তো ইন্ডিয়া ইজ এ গুড সেক্টরের মধ্যে পড়ে। যেমন ভিয়েতনামও একটা সুইটেবল পজিশনে আছে, এখানে কম দামে লেবার পাওয়া যায়, এখানে ডেভেলপমেন্ট স্ট্রাকচার পাওয়া যায়, এবং সেখানে গভর্নমেন্টের একটা কর্পোরেশন বিশাল রকমের সাপোর্ট এখানে গভর্নমেন্টের পাওয়া যায়। আর একটা দেশে উন্নতি করতে গেলে আপনাদেরকে আমি বারবার বলছি, উইদাউট ম্যানুফ্যাকচারিং হাব বা উইদাউট ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট কোনো একটা দেশ অগ্রগতি করতে পারে না। তো দ্যাট ইজ কাম ফ্রম দ্য অল টোটাল ম্যানুফ্যাকচারিং হাব, যেটা ইন্ডিয়া ক্রমাগত নিজের তাদের আধিপত্য বাড়িয়ে চলেছে। এবং সেই রকম সেক্টরিয়াল ফান্ড যেটা আপনার ফান্ডটাকে কিন্তু খুব অল্প সময় কিন্তু মাল্টিপ্লাই করবে বা অল্প সময় কিন্তু বাড়াবে। এবং ইন্ডিয়া এই ফিনান্সিয়াল সেক্টরকে বা এই ম্যানুফ্যাকচারিং হাবকে করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা বা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে আপনারা দেখতেই পারবেন আপনার পিএলআই স্কিম, যেটাকে বলা হয় ইনসেন্টিভ স্কিম, আত্মনির্ভর ভারত, আপনার জিএসটির উপরে আপনার কিছুটা কম, এবং স্কিল ইন্ডিয়া, যে ভারতবর্ষের যে লোকজন আছে বা ভারতবর্ষের যে কর্মদক্ষতা আছে সেইগুলোকে ট্রেন করা এবং প্রপারলি তাদেরকে এক্সপিরিয়েন্স করে তোলা কোনো একটা কারখানার জন্য বা ম্যানুফ্যাকচারিং হাবের জন্য হয়ে গেল। তো এবার আমরা দেখবো যে একটা ম্যানুফ্যাকচারিং হাব করতে গেলে বা এই ফান্ডের লঞ্চের পিছনে বা এই ফান্ডটা কিভাবে গ্রোথ করবে, আমি আগের ভিডিওগুলো বলেছি। তো সেক্ষেত্রে একটা জিনিস হয়ে যায় ট্রান্সপোর্টেশন। তো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ভারতবর্ষ প্রচুর পরিমাণে অগ্রগতি নিয়েছে। ভারতবর্ষের রোড ম্যাপ থেকে শুরু করে পোর্ট
থেকে শুরু করে, রেল স্টেশন থেকে শুরু করে, এয়ারপোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা তার অভূতপূর্ব পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যেগুলো কি হয়, একটা কারখানা থেকে বাইরের দেশে বা কারখানা থেকে মার্কেটে মাল পৌঁছাতে বা পণ্য পরিবহনের জন্য বিশাল বড় একটা ভূমিকা নির্ভর করে। যে যে আপনার যে ম্যানুফ্যাকচারিং কস্টটা কমানোর জন্য, আপনার যদি একটা জায়গাতে একটা জায়গা মাল পৌঁছাতেই যদি অনেক টাকা বা অনেক দিন যদি চলে যায়, বাই ডিফল্টলি কস্টিং বাড়বে। আর এখানে যখন কস্টিং বাড়বে তখন ম্যানুফ্যাকচারিং এর যে প্রোডাক্টটা যেটা আপনারা কিনছেন সেই প্রোডাক্টটারও কিন্তু দাম বাড়তে থাকবে। তো আমরা ম্যানুফ্যাকচারিং এর পাশাপাশি আমরা অন্যান্য যে ডিজিটালাইজেশন ভারতবর্ষ যে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, তো সেক্ষেত্রে একটা অপরচুনিটি আমরা দেখতে পাই এবং সেই রিলেটেড কোম্পানি স্টকেও কিন্তু এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবে। তো এখানে আপনারা দেখতে পারি ক্লাউড কম্পিউটারিং, আপনার সাইবার সিকিউরিটি, যেটাকে আপনাদের ভাষায় বলতে গেলে আপনাদেরকে বোঝানোর জন্য বলতে পারি যে আমরা কোনো অ্যাপে বা আমরা কোনো জায়গায় কোনো সাইন আপ করার সময় গভর্নমেন্টের ওয়েবসাইট হতে পারে বা প্রাইভেট ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্ট বা আপনার ফেসবুক, টুইটার বা আপনার আধারের ওয়েবসাইট হতে পারে। প্রতিটা কাজের জন্য একটা ডেটা ব্যাংক, একটা সাইবার সিকিউরিটি বলুন, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এগুলোর একটা ওতপ্রোত ভাবে যুক্ত থাকে বা এগুলো একটা ওতপ্রোত ভাবে যুক্ত থাকে। বা যে কোনো ব্যাংকিং ওয়েবসাইট গুলো, সেগুলো একটা যেমন ডেটা সেন্টারের প্রয়োজন হয়, ডাটা সেন্টারে যেমন প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাদের একটা সাইবার সিকিউরিটির প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে যদি দেখতে পারি ভারতবর্ষের জনসংখ্যার বৃদ্ধির পাশাপাশি যে আহ ভারতবর্ষের যে ডেটা সেন্টার, সেই ডেটা সেন্টারে কিন্তু একটা বুমিং মার্কেট আছে এবং যেটা কিন্তু একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এবং আপনার খুবই লাভদায়ক কিন্তু ইনভেস্টমেন্ট, যেটা ভারতবর্ষ বিকল্প হতে চলেছে। বা এইসব কোম্পানিগুলো তো মূলত যারা কাজ করে বা এইসব সেগমেন্ট নিয়ে যারা কাজ করে, সেই সব কোম্পানিগুলো স্টকে মূলত এই ফান্ড বা এই যে যে পার্সপেক্টিভ অফ দিস মিউচুয়াল ফান্ড, সেই মিউচুয়াল ফান্ড এইসব ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করবে। তো সেই বিষয়ে আপনারা দেখতেই পাচ্ছি যে অ্যামাজন, আপনার রিলায়েন্স, আদানি, কন্টেক্স এবং কোল্ড ডেটা সেন্টার এইসব কোম্পানিগুলো আছে, যেগুলো কিন্তু আমরা যদি প্রচলিত নাম দেখতে পারি, রিলায়েন্স আছে, নেক্সট্রা আছে, তো আদানি, কন্টেক্স আছে। তো এই কোম্পানিগুলো মূলত এই যে ডেটা সেন্টার গুলো জায়গায়, কোম্পানিগুলোর নাম আমরা জানি সেই জন্য বললাম, ডেটা সেন্টার তৈরির জন্য কিন্তু প্রচুর পরিমাণে অগ্রণী ভূমিকা নির্ধারণ করছে। এবং এগুলোর যে কামিং ডেজের অপরচুনিটি বা কামিং ডেজে এর যে মার্কেট, সেটা কিন্তু দিনের পর দিন কিন্তু হিউজ থাকবে। বিকজ আমি এটাকে মনে করি, আপনার যা রিভিউ দেন, আপনারা যা সোশ্যাল সাইটে ফটো আপলোড করেন, আপনাদের পুরো ডেটা স্টোরের জন্য ডেটা সেন্টার কিন্তু প্রচুর পরিমাণে দরকার। এবং সেটা বাইরের দেশে যতটা মেনটেন করতে যত না খরচ হয়, ইন্ডিয়াতে সেই মেনটেনেন্স হচ্ছে অনেকটাই কিন্তু কম খরচ হয়। তো এইসব কোম্পানিগুলোর অগ্রণী ভূমিকা নির্ভর করছে এই ডেটা সেন্টারগুলো, যেগুলোর স্টকে এই মিউচুয়াল ফান্ড কিন্তু ইনভেস্টমেন্ট করবে। আরেকটা সেক্টর হয়ে যায় যে ম্যানুফ্যাকচারিং কপে। তো একটা মিউচুয়াল ফান্ডে বিভিন্ন রকম সেক্টরিয়াল কোম্পানি থাকে। তো আরেকটা জিনিস হয়ে যায় যে আপনার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এর। ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, দ্যাট ইজ দ্য সেমিকন্ডাক্টর, ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্রোডাক্ট বা গেম চেঞ্জিং প্রোডাক্ট বলতে পারেন সেমিকন্ডাক্টর। সেই দিকে ভারতবর্ষ ক্রমাগত এগিয়ে চলেছে বা সেই দিকে ভারতবর্ষ নানা রকম ভাবে কাজ করে চলেছে, যাতে নিজেদের দেশের দ্রব্য, নিজেদের দেশে ইলেকট্রনিক যে সামগ্রী আছে, সেই সামগ্রী ভারতবর্ষের নিজের মাটিতে তৈরি করা। তো সেই জন্য এইসব কোম্পানিগুলো স্টকে মূলত ইনভেস্টমেন্ট করবে এই মিউচুয়াল ফান্ড। তো নাও আই প্রেজেন্টিং ইউ দা বরোদা বিএনপি পরিবার ম্যানুফ্যাকচারিং ফান্ড। তো আমি আগে বলেছি এটা একটা ব্যাংক অফ বরোদার কিন্তু প্রোডাক্ট। তো এটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। তো এই আগে যে পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্টে আপনার সেই পয়েন্টগুলো বলার পরে আপনাকে বললাম যে ওই কোম্পানি স্টকগুলোতে মূলত এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবে। তো করবে এবং ওই কোম্পানির কি কি অপরচুনিটি আছে সেগুলো আপনাদেরকে আমি দেখালাম। এই যে বেঞ্চমার্ক হতে চলেছে সেটা হচ্ছে গিয়ে নিফটি ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স ফান্ড। এবং এই ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স ফান্ডের ভিতরে যদি দেখা যায়, তো এখানে অটোমোবাইল এবং অটো কম্পোনেন্টস থাকবে। এই কোম্পানিগুলো স্টকে মূলত ইনভেস্টমেন্ট হবে। মেটালস অ্যান্ড মাইন, অয়েল অ্যান্ড গ্যাস, কেমিক্যাল, কনজিউমার ডিউরেবলস, টেক্সটাইল, ফরেস্ট মেটেরিয়াল এবং টেলিকমিউনিকেশন, এই কোম্পানিগুলোর সেক্টরে এই মিউচুয়াল ফান্ড কিন্তু ইনভেস্টমেন্ট হবে। এটা মূলত একটা ম্যানুফ্যাকচারিং, প্রায়ত বাই ডিফল্টই ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে যে সমস্তগুলো থাকে, এবং আগের যে স্লাইডে গুলাম ওগুলো ম্যানুফ্যাকচারিং এর ভিতরে পড়ে, যেগুলো ডেটা সায়েন্স বললাম বা ডেটা সেন্টার বললাম ওগুলো থাকে। তো সেই কোম্পানি স্টকে মূলত এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবে। এবার চলে আসলাম ফান্ড ফ্যাক্ট। তো এখানে যে ফান্ডের নাম আছে সেটা হচ্ছে বিএনপি বরোদা বিএনপি পরিবার ম্যানুফ্যাকচারিং ফান্ড। এখানে যে এটা একটা ওপেন হ্যান্ডেড
ইকুইটি ফান্ড, এবং যে ক্যাটাগরি আছে এটা হচ্ছে কি ইকুইটি স্কিম সেক্টরিয়াল থিমেটিক ফান্ড, যেটা আপনাদেরকে আমি বলেছি। ইনভেস্টমেন্টের অবজেক্টিভ কি এই ফান্ড, এই মিউচুয়াল ফান্ড, যে এই মিউচুয়াল ফান্ডের যে অবজেক্টিভ সেটা হচ্ছে গিয়ে আপনার একটা স্টেডি রিটার্ন আপনাদেরকে প্রোভাইড করা, যেটা ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়ার গ্রোথের সাথে যেটা মূলত যুক্ত থাকে। ইন্ডিয়ার গ্রোথের সাথে এর একটা রিলেশন ওতপ্রোতভাবে যুক্ত থাকে। ইন্ডিয়ার যেমন ম্যানুফ্যাকচারিং বাড়বে বা ইন্ডিয়া যখন ফাইন্যান্সিয়াল হবে যেমন জন পরিবর্তন হবে, এই ফান্ডও আপনার বাড়তে থাকবে। আর এই যে ইনভেস্টমেন্ট প্যাটার্ন যদি দেখি, মূলত 80% এর যে স্টক আছে বা 80% এর মূলত ইকুইটি সেক্টরে ইনভেস্টমেন্ট হবে, এবং বাকি ম্যাক্সিমাম 100% ইকুইটি সেক্টরে ইনভেস্টমেন্ট হবে, এবং ডেট মার্কেটে ম্যাক্সিমাম 20% ইনভেস্টমেন্ট হবে, আদারওয়াইজ এর জিরোতে, আদারওয়াইজ এর কোনো ইনভেস্টমেন্ট। মূলত এটা ইকুইটি সেক্টর ফান্ড, তো ইকুইটির পরিমাণটা বেশি থাকবে। বেঞ্চমার্ক এর নিফটি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ফান্ড, এর ফান্ড ম্যানেজার হচ্ছে গিয়ে জিতেন্দ্র শ্রীরাম। এক্সিট লোড একেবারে নেই, এবং এন্ট্রি লোড এর, এবার চলে আসি লোড স্ট্রাকচার। আপনি যদি এন্ট্রি লোডের কিছু নেই, এক্সিট লোড আপনি যদি 1 বছর ভিতরে টাকা তোলেন তাহলে আপনাকে 1% চার্জ পে করতে হবে, আফটার দ্যাট আপনার কোনো চার্জ নেই। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায় আপনি ইনভেস্টমেন্ট। আপনি এখানে লামসাম, আপনি যদি এনএফও কিনতে চান, আপনার কাছে যদি 1000 টাকা থাকে আপনি এখানে লামসাম কিনতে পারেন, এবং আপনি যদি এসআইপি করতে চান আপনি 500 টাকা থেকে এসআইপি করতে পারেন। আপনার এখানে 500 টাকা যারা এসআইপি করতে পারেন, আপনি এখানে লামসাম 1000 টাকা আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো যারা এখনো সাবস্ক্রাইব করেন, একটা সাবস্ক্রাইব করবেন মিউচুয়াল ফান্ডের ভিডিও দেখার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও।